স্বপ্ন দেখে সবাই, কিন্তু স্বপ্নের পথটি ধরে হাঁটতে পারেন কজন? যারা পারেন তারা কেমন করেই বা পারেন, আর কেমনই বা তাদের অভিনব জীবনচর্চা। শুধু দর্শক, সেই রূপরেখা ধরে আমাদের আয়োজন সিটি আলো, লাইফ ইজ বিউটিফুল। শুধু দর্শক, আমাদের আজকের আয়োজনে যাকে আমরা অতিথি হিসাবে পেয়েছি, তার কথা পুরোটা বলতে গেলে পুরো অনুষ্ঠানটাই বোধ করি কম পড়ে যাবে। তিনি প্রতিটি কাজেই ভীষণ রকম পারফেক্ট একজন মানুষ, তাই আড়ালে আবডালে আমরা তাকে বলি মিস্টার পারফেকশনিস্ট। হার্টথ্রব নায়ক, অসাধারণ ব্যক্তিত্ব, সর্বোপরি অহংকারী চিত্তে বলতেই পারি আমাদের একজনই আছেন, আফজাল হোসেন। ধন্যবাদ শান্তা। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। খুব সুন্দর করে বলেছো। আমি তুমি করে বলছি এই কারণে যে আহ, আহ, অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার জন্য আসা মানেই একটা মিথ্যে সম্পর্ক চালু রাখার বদলে না, আসলে সম্পর্ক যেটা না, পরস্পরের সঙ্গে যে সম্পর্কটা সেটাই। আমি তো শুরুতেই আপনাকে বললাম, আপনার সামনে বসে আমারই বলতে ভালো লাগছে যে আসলে লাইফ ইজ বিউটিফুল। জীবনের পরতে পরতে এই যে বারবার ঘুরে আসা, এই যে আপনার সাথে আমার দেখা হওয়া, এটাকে আপনি কোন অ্যাঙ্গেল থেকে দেখবেন? আচ্ছা বলি, জীবন, হ্যাঁ জীবন তো অবশ্যই অনেক সুন্দর, কিন্তু জীবন অনেক কঠিনও। এই অর্থে কঠিন যে শান্তা ইসলামের এরকম একটা অনুষ্ঠান করছে, যে অনুষ্ঠানের নাম সিটি আলো, লাইফ ইজ বিউটিফুল। এখানে যেসব অতিথিরা আসবেন, প্রত্যেক অতিথির আহ, ভূমিকা দেবার আগে এত করে সুন্দর কথা যদি বলতে হয়, তোমাকে করে অসীম হতে হবে, কারণ এত কথা তুমি এত অতিথিটাকে না, কোথায় খুঁজে আপনার পাবে। সম্পর্কে কিছুই বলিনি, আমি আপনার সম্পর্কে কিছুই আচ্ছা বলিনি যাই আমি। হোক, হ্যাঁ আমি বিশ্বাস করি জীবন অনেক সুন্দর। জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি, নানান কিছুর মধ্য দিয়ে। আমরা দু ভাই এক বোন, আমরা খুব কাছাকাছি থাকি, এবং মা অসুস্থ, শুক্রবার সব আমরা একসাথে হই, বাহ, মানে মার চারপাশে থাকবার জন্যে। এবং আমাদের বাচ্চারা, শুধু আমার বড় ছেলেটা শুধু আমার এখন দেশে থাকে না, আর বাকি যে দুই ভাই বোনের বাচ্চারা, ওরা যে কিচির পিচির করে বাড়িতে, ওরা যে নিজেদের মধ্যে ও যে ঝগড়া করা, খেলা করা, তর্ক করা, আবার পরস্পরকে ভালোবাসা, এই যে মুহূর্তগুলো নির্মাণ করে শুক্রবার, আমি দেখি, আর আমার প্রত্যেক শুক্রবার মনে হয় লাইফ ইজ বিউটিফুল। আপনার কি মনে পড়ে যে জীবনে কখন আপনি প্রথম অনুভব করেছিলেন যে লাইফ ইজ বিউটিফুল? অসংখ্যবার। আমি তো ক্লাস 6 থেকে বাড়ির বাইরে পড়াশোনা করেছি, হোস্টেলে থেকে পড়াশোনা করেছি আমি। স্কুলটা ভালো ছিল, সেখানে ওই জন্য ওখানে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং ওটা হলো যশোর বোর্ডের সবচেয়ে নামকরা স্কুল। আর বাবা মা যেসব সন্তানদের নিয়ন্ত্রণ করতে পারতেন না, তাদেরকে ওই স্কুলে পাঠানো হতো। আচ্ছা, আপনার ক্ষেত্রে কি সেরকমই কিছু? আচ্ছা, তো কোন দিকটাতে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেননি তারা? লেখাপড়াটায় আগ্রহ ছিল না, কিন্তু আর বাকি সব বিষয়ে কৌতূহল ছিল। ছুটিতে বাড়িতে এসেছি, কথার কথা, আমি হয়তো ট্যাংরা মাছ পছন্দ করি, আচ্ছা, বেগুন দিয়ে রান্না ট্যাংরা মাছ পছন্দ করি। আম্মা, আমি আসা মানে হয়তো ওটা রান্না করেছেন, এবং যখন পাতে তুলে দিচ্ছেন তখন কাঁদছেন। আহ, এবং আমি পরে জানতে পারছি যে যখন আমি থাকি না, আম্মারও অসম্ভব প্রিয় মাছ এটা, উনি রান্না করেন না। তখন মনে হয় লাইফ ইজ লাইফ বিউটিফুল। ইজ বিউটিফুল। আমার ছোট বোনটা আমার চেয়ে অনেক ছোট, 20 বছরের ছোট। তো যখন গ্রামে যেতাম তখন তো সে মানে এক ধরনের ভয়ে কাছে আসতো না, কিন্তু আম্মা চাইতেন যে ও যেন আসে আমার কাছে। তো ওই জন্য হয়তো আম্মা হয়তো একটা কাগজ কলম দিয়ে তাকে পাঠিয়ে দিচ্ছেন আমার কাছে, যে বল যে আমাকে একটা ছবি এঁকে দেন। আচ্ছা, আচ্ছা, তো দাদা ভাই খুব ভালো ছবি আঁকে। তো ও এসে একদিন বলছে আমাকে, আমাকে একটা ছবি এঁকে দেন।
আমি বলছি যে কিসের ছবি? বলে একটা কুকুর হাসতেছে। একটা কুকুর হাসতেছে। আমার আমার অবশ্যই সে তখন মনে হচ্ছিল লাইফ ইজ বিউটিফুল। বিউটিফুল, আসলেই কুকুরের তাই। হাসির ছবি আমি আঁকতে পারিনি, তবুও মনে একদম, হচ্ছিল লাইফ ইজ লাইফ বিউটিফুল। ইজ বিউটিফুল। আমার বিয়ের পর প্রায় 14 বছরের মতো আমার বাড়ির দেয়ালে কোনো ছবি ঝোলানো হয়নি। আচ্ছা। এটার কারণ হলো যে আমি তো পড়াশোনা করেছি ফাইন আর্টসে, কিন্তু নাটকের সঙ্গে যুক্ত হওয়ার পরে, অ্যাডভার্টাইজিং বিষয় ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পরে আমার ছবি আঁকাটা ভাটা পড়েছিল। আমার স্ত্রী চাইতো যে আমি ছবি যেন আবার আঁকি, কিন্তু সেটা কখনো সে বলেনি। আমি হয়তো কোনো ছবি দেয়ালে ঝোলাতে চাইছি, তখন হয়তো বলেছে যে না, আগে নিজের একটা ছবি এঁকে ঝোলাতে হবে, তারপর তারপর তুমি অন্যের ছবি ঝোলাতে পারবে। মনে হয়েছে লাইফ ইজ বিউটিফুল। বিউটিফুল। খুবই সুন্দর বলেছেন। তো পাশাপাশি আপনি অভিনেতা হলেন, আপনি মঞ্চে কাজ করলেন, আপনি বিজ্ঞাপনের জগতে একটা মানে অন্যরকম প্রলয় ঘটিয়ে দিলেন আপনি। আমরা প্রথম দেখতে থাকলাম যে ইয়াস, বিজ্ঞাপন সামথিং, অবশ্যই ভালো কিছু হয়, অন্যরকম কিছু হয়। ঠিক এমনি আপনার মঞ্চনাটক, ঠিক এমনি অজস্র ক্ষেত্রে আপনার বিচরণ। তো সেগুলি থেকে কি আপনি একটা থেকে আরেকটা কি ঘুরে ঘুরে দাঁড়াতেন? একটা সৌভাগ্য আমার যে এই ক্ষেত্র বদল করে কাজ করার সুযোগটা পেয়েছি, এবং কোনো না কোনোভাবে ওই কাজগুলো হয়তো একটু যেভাবে চাই খানিকটা হলেও সেরকম হয়েছে, এবং তাতে করে এই কাজগুলোয় যখন মনোযোগ দিয়েছেন মানুষ, তখন সেটা উৎসাহ বোধ করেছি, অনুপ্রেরণা পেয়েছি। এবং আমি আনন্দ বোধ করেছি এই কারণে, আমার নিজের কখনো মনে হয়নি যে আমি অভিনেতা হতে চাই। আচ্ছা। আমার নিজের কখনো মনে হয়নি আমি লেখক, আজও না লেখক হতে চাই। আমার নিজের কখনো মনে হয়নি আমি উপস্থাপক হতে চাই। আমি কোনো সময়ে এসব কোনো নির্দিষ্ট পরিচয়ে থাকতে চাইনি, বরং আমি এই কাজগুলো করবার কারণ হচ্ছে আমি সবসময় ভেবেছি যে মানুষের জীবন একটা, একবারই মানুষ জন্মগ্রহণ করতে পারে, এবং সেই জন্মগ্রহণটাকে যদি বিশেষ করতে পারি, সেই চেষ্টাটা করা উচিত। সেই বিশেষ চেষ্টা মানে হচ্ছে নিজের স্বাদ অপূর্ণ রাখা নয়, ভালোবাসবো, কাজটা করব, এবং আনন্দ লাভ করব, এবং এটাই হচ্ছে জীবন। মানে আমি যদি প্রাপ্তির আকাঙ্ক্ষা করি, আমি যদি মনে করি এটা দিয়ে আমি এটা চাই, তখন এই যে আকাঙ্ক্ষা অনেক কিছু ছিন্ন ভিন্ন করে দেবে। কিন্তু আমি যদি এই জার্নিটা উপভোগ করতে থাকি, সেটা অনেক আনন্দের, এবং কিন্তু সেটা যে আনন্দের সেটা আমি এখন উপভোগ করি, কারণ অনেকটা পথ আমি হেঁটে এসেছি। তাহলে সাফল্য আপনাকে ধরে রাখতে পারে না। যদি মানুষ মনে করে যে আমি সাফল্যের জন্য এটা করছি, তাহলে সে নিজে থেকে বেরিয়ে গেল, তার একটা চাহিদা তৈরি হলো তার ভেতরে। কিন্তু চাহিদা হয়তো নিজের ভেতর আছেও, কারণ একটা সময় শান্তার, তুমিও নাটক করেছো, তোমার আমার একটা জার্নি ছিল। লক্ষ্য করে থাকবে যে নাটকটা, একটা নাটক করছি এই তাগিদে করি নাই, মানে একটা আলাদা কিছু করবার বাসনা ছিল। আপনার ওইটা একটা জার্নি মনে হয়েছে আমার কাছে, আমার দেখা ওই এবং জায়গাটা। এবং একটা সময় এটাও জানো যে আমি নাটক থেকে সরে গেছি। তখন টেলিভিশনের মূল্য এরকম, এবং দর্শকের ভালোবাসার লালসা বা লোভ এতটাই যে ওটা ছিন্ন করা কঠিন। কিন্তু আমার মনে হয়েছে যে কেন করব, যদি আমি নিজেকে খুশি না করতে পারি, আমি এটা করছি কেন? আপনি খুশি হচ্ছিলেন না? না, কারণ একটা ব্যাপার হচ্ছে কি, যে একটা কাজ ক্রমাগত তুমি যদি করতে থাকো, তাহলে সেটা তো একটা আহ, ধরনের মধ্যে চলে আসে। ওটা যখন তুমি একটা বিরতি দেবে, যখন ভালো কিছুর একটা আকাঙ্ক্ষা করবে, তখন একটা বদল আসবে। আর যদি ধারাবাহিকভাবে আমি কোনো কিছু করে যেতে থাকি, তাহলে যে পড়া মুখস্থ করার মতো একটা বিষয় হয়ে উঠবে, যে বা সকালবেলা দাঁত ব্রাশ করার মতো বিষয় হয়ে আসছে। খুবই অন্যরকম একজন আফজাল হোসেনকে আমি এই মুহূর্তে দেখছি। তো এই অনুভব নিয়ে আমাকে একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। শ্রুতি দর্শক, একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। কিপ স্মাইলিং। শ্রুতি দর্শক, ফিরে এলাম সিটি আলো লাইফ ইজ বিউটিফুল নিয়ে, এবং সঙ্গে আছেন ভার্সেটাইল আফজাল হোসেন। কোনো লোভ, লালসা, খ্যাতি, সাফল্য কোনো কিছুই যখন আপনাকে ধরে রাখতে পারলো না বা পারেন না,
তাহলে আপনি কিসের অন্বেষণে আছেন? আমি যার অন্বেষণে আছি, যার পেছনে হাঁটছি, মানে আমি মনে হয়েছে যে, মনে হয় হুম। আমি এটাই তো চেয়েছিলাম। ধরা যাক যে একটা কাজ করছি, একটা লেখা লিখছি, লেখাটা আমার মতো হলো না, ওই লেখাটা কিন্তু আমার কাছে কোনো মূল্য তৈরি হয় না। আমি যেটা চেয়েছিলাম সেরকম একটা লেখা হয়েছে, হয়তো আরেকজনকে ততটা সন্তুষ্ট করতে পারিনি, আমার কিন্তু দুঃখবোধ হয় না। কি চাচ্ছেন আপনি? আমার মনে হয় এখনো আপনি সেই চাওয়াতে আছেন। কি অবশ্যই, চাচ্ছেন আপনি? অবশ্যই। যদি চাওয়াটা ফুরিয়ে যায়, বেঁচে থাকা অর্থহীন। তো মানুষ যখন এইরকম জায়গায় পৌঁছে যায়, তখন আর বেঁচে থাকার কোনো প্রয়োজন তো খুঁজে পায় না। কিন্তু আমার যদি মনে হয় যে ঠিক আছে, আমার লেখাটা ভালো লাগছে না, আমার ভাগ্য ভালো হচ্ছে এই যে আমি আঁকতে পারি, আবার হয়তো আঁকার মধ্যে থাকলাম, কোনো এক সময় যদি মনে হয় যে না, এটা আমাকে খুব সন্তুষ্ট করতে পারছে না, তখন মনে হয় একটু অভিনয় করি। কিন্তু সব দিকে আসলে আপনার এই গুণটা আছে বলে আপনি হয়তো একটার পর আরেকটা ছেড়ে ছেড়ে যাচ্ছেন। নিজেকে প্রতি মুহূর্তে আপনি ছাড়িয়েই যাচ্ছেন আসলে, যে আঁকাটা ভালো হলো না, অভিনয়টা করি। আমার সেই চেষ্টাটা আছে, হ্যাঁ। ক্রমাগত সেই চেষ্টাটা আছে, এবং মানে বাধা পড়ে থাকার আগ্রহটা নেই, মানে সেটা আমাকে রক্ষা করে। আমি যে একটা সংসার করি, একটা 30 বছর ধরে আমি একটা সংসার করছি, সেখানেও কিন্তু আমার ওই স্বাধীনতা আছে। বাহ! তাহলে এদিক দিয়ে মানে খুব খুব সৌভাগ্যবান বলবো আপনাকে। আমার মনে হয় আমি সৌভাগ্যবান। এবং আমরা দূর থেকে ভাবিকে যেরকম দেখেছি, সবসময় মনে হয়েছে পারফেক্ট আপনার জন্য। আমার কাছে মনে হয় যে এই মানুষটির সান্নিধ্য আমি যদি না পেতাম, তাহলে এই যে আজকে শান্তার সামনে যে অনুষ্ঠানে বসে যেভাবে কথা বলছি, হয়তো এইভাবে কথা বলতে পারতাম না। এখানে কয়েকটা ছোট ছোট কথা আছে, তবে এই ছোট ছোট দুই তিনটা শব্দ শুনে আপনার তাৎক্ষণিকভাবে কি মনে হয় একটু শুনতে চাই। আহ, প্রিয় মানুষ, মা। স্যালুট আপনাকে। মধুর ভুলগুলি। ভুলকে গ্রাহ্য করি না, আমি মনে করি সবই জীবনের অংশ। বা নারী আপনার চোখে। আমার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে 3 নারীর পাঠশালা। মানে আমার কাছে মনে হয়েছে যে মা হচ্ছে রূপকথা, বোন হচ্ছে মায়া, স্ত্রী হচ্ছে প্রেম। অপূর্ব, আফসার ভাই, অপূর্ব। আচ্ছা, আপনার নিজের দৃষ্টিতে আপনার কাছের মানুষগুলো কিরকম আপনি চিন্তা করেন? আমি কিছুদিন আগে একটা লেখাও লিখেছি, 30 বছর একটা মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, এবং মনে করছি যে 30 বছরের এই সম্পর্কটা পূর্ণ। কিন্তু 30 বছর পর কোনোদিন মনে হতে পারে যে আমি যে ভাবছি পূর্ণ, সেটা পূর্ণ নয়, কোনো একটি কারণে হয়তো মনে হতে পারে। আবার কালকে যে মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, তার কোনো একটি ভূমিকায় জীবনের পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে পারে। তো সুতরাং দীর্ঘকালের সম্পর্ক এবং অল্প সময়ের সম্পর্কের খুব বেশি ব্যবধান হয় বলে আমি মনে করি না। বিষয় হচ্ছে সম্পর্ক। সম্পর্কটার নিগুড় তথ্যটা যদি বলেন একটু, নিগুড় তথ্যটা। প্রথম বিষয় হচ্ছে স্বার্থহীন কিনা, এবং শেষ বিষয় হচ্ছে স্বার্থহীন কিনা। বাহ, খুব সুন্দর। আজও যে স্বপ্নটি আপনি লালন করেন, বাট এমন কোনো স্বপ্ন কি আছে যে যেটা আপনি আসলে সেই ছোটবেলার থেকে এখন পর্যন্ত মনে হচ্ছে যে না, এর পিছনে আমি ছুটছি? আমি যা চেয়েছি তাই করেছি। ওই যা চাওয়ার দুটো এখনো বাকি আছে, মানে আমি চাই যে আমি যে ছবি আঁকি তার একটা প্রদর্শনী হোক। আমি চাই একটা সিনেমা বানাবো। বাহ, আগাম শুভেচ্ছা রইল আপনার জন্য। এবং আপনি যে এটা ভেবেছেন, এটার জন্য আপনাকে আমি শান্তা, আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং এটা অবশ্যই আরেকটি মাত্রা যোগ করবে জানি আপনার তা জানি জীবনে। না, আমার ইচ্ছা আছে, ইচ্ছা। খুব সুন্দর, খুবই সুন্দর। প্রিয় অর্জন। অর্জনের জন্য তো কোনো কিছু করিনি শান্তা, ভালো লাগার জন্য করেছি। জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত থেকে তুমি নিজের মতো করে উপভোগ করতে পারছো, এর চেয়ে বেশি আর চাওয়ার কি আছে? আবারও একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, একটা বিরতিতে যাচ্ছি। কিপ স্মাইলিং। সুধী দর্শক, ফিরে এলাম সিটি আলো লাইফ ইজ বিউটিফুল নিয়ে। সঙ্গে আছেন আফজাল হোসেন। অনেক দিন পর
আপনি মঞ্চনাটকে ফিরছেন। কিসের থেকে আপনার আবার এই মঞ্চে ফিরে আসা? তো আমার কলেজ জীবন শেষ হয়েছে, আমি মঞ্চনাটকের সঙ্গে যুক্ত হয়েছি। তার মানে হচ্ছে যেটি পূর্ণ যৌবন কাল, সেই কালটায় মানে একটা সিংহভাগ সময় আমি মঞ্চের সঙ্গে যুক্ত ছিলাম। মানে আমাদের সমস্ত আবেগ, আমি এবং আমার কালের সমস্ত বন্ধুরা একটা আবেগ দিয়ে একটা জায়গার মধ্যে ছিলাম। সবচেয়ে ঘনিষ্ঠ প্রেম যে মঞ্চে আমি এতটা সময় ব্যয় করেছি, সেটার সঙ্গে যার সম্পর্ক ছিল না, এটা কিন্তু গ্লানির ছিল, কষ্টের ছিল। আপনার ভক্ত অনুরাগী যারা আছেন এই মুহূর্তে, তাদের জন্য আমি একটা কাজ করতে চাই। সেটা হচ্ছে যে আপনি সব সময় একটা ব্যাগ ক্যারি করেন, সব সময় একটা ব্যাগ আপনার সঙ্গে থাকে, এবং সুন্দর সুন্দর ব্যাগ, খুবই সুন্দর সুন্দর, সেগুলো মানে আফজাল হোসেনকে আসলে অন্যভাবে আমাদের সামনে তুলে ধরে। ব্যাগ আমার খুব পছন্দের একটা জিনিস। আমি 70 দশকের শেষ দিক থেকে ব্যাগ ব্যবহার করি এবং টেলিভিশন নাটকে ব্যবহার করার জন্য সমালোচিতও হয়েছিলাম। যে কারণ একটা সময় মানুষের ধারণা ছিল যে ব্যাগ বোধহয় মানুষ যখন ভ্রমণে যায় তখন ব্যাগ ব্যবহার করতে হয়। কিন্তু এখন আমরা 2021 এসে দেখি যে প্রত্যেক মানুষের কোনো না কোনো ব্যাগ থাকে। তো যাই হোক, ব্যাগটা আমি সেই কাল থেকেই আমার 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 মানে ব্যবহার করতে ভালো লাগে। আমার খুব দুর্বলতা রয়েছে। আমি পৃথিবীর যে দেশেই যাই না কেন, একটা দুটো ব্যাগ আমি কিনি। বাহ, খুবই ভালো লাগলো। এবং আপনার সেই দুর্বলতার জায়গায় আমরা এখন একটু হাত দিব। সেটা হলো যে আপনার ব্যাগে কি কি আছে আমরা একটু দেখতে চাই। না, সেটা তো খুবই চমৎকার একটা ব্যাগ। এখন আমি প্রাত্যহিক যা যা যে বিষয়গুলো লাগতে পারে বলে মনে হয় আর কি। যে ধরা যাক, মনে হচ্ছে একটা ঝাঁপি খুলছেন আপনি, আমি অধীর আগ্রহে তুমি এটা কি বাবা একটা বিষয় বলেছে। প্রথম হচ্ছে, এটা তো এখন যে কোনো মানুষের কাছে থাকতে হয়, মাস্ক। মাস্ক। এবং আপনার ভক্তদেরকে নিশ্চয়ই আপনি বলবেন মাস্ক ব্যবহার করো। অবশ্যই আমি এখন মাস্ক ছাড়া সাক্ষাৎকার দিচ্ছি, কিন্তু তুমি প্রশ্ন হ্যাঁ, করা শুরু করার আগে আমি আগে পড়াইছিলাম পড়াই এবং ছিল। সেটা আমি এর মধ্যে রেখে দিয়েছি এখন। কিন্তু অতিরিক্ত মাস্ক আমার কাছে থাকে, স্যানিটাইজার। স্যানিটাইজার থাকে, দু রকম থাকে। একটা হচ্ছে স্প্রে আর মানে লিকুইড ফর্মে, Liquid দু form। রকম থাকে। আসলে এই কতগুলো জিনিস একদম সব সময়ই থাকে। একটা হচ্ছে আম, কলম, পেন্সিল আর একটা স্কেচ বুক সঙ্গে, মানে আইপ্যাড থেকে একটা, এটা তো নর্মালি মানুষের কাছে থাকে। না না না, নরমালি মানুষের কাছে থাকে না, মানুষ সবার কাছে ল্যাপটপ থাকে না। রাখে, আমি 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 আমার কমফোর্টেবল লাগে আইপ্যাড। ও, এখন তো এই 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 যে 2 বছরে আমার চুলটা লম্বা হয়েছে, সুতরাং এটা থাকে। এটা কখনো ছিল না, এটা কখনো ছিল না। আমার মা একসময় খুবই আফসোস করতেন, মানে আমার ছোট ভাইটাকে দেখে বলতেন, ছোট ভাইটা চুল টুল আঁচড়ায়, খুব সিমসাম থাকে। তো আম্মা বলতেন, আমার যে ছেলেটার চুল আঁচড়ানো দরকার ও তো আঁচড়ায় না। কিন্তু এখন লাগে আর এখন কি। লাগে। আহ, একটা ব্যান্ডও নিশ্চয়ই আছে। হ্যাঁ, না, ব্যান্ড পকেটে আছে, আচ্ছা। ব্যান্ড পকেটে আছে। ও, এটাও একটা দরকারি জিনিস এখন। ওই হ্যাঁ, ওয়াইপস, হ্যাঁ, ওয়াইপস, ওয়েট টিস্যু, ওয়েট টিস্যু। ওয়েট টিস্যু। আর এমনি আমার কাছে দুটো ফোন থাকে, মানে দুটো ফোন মানে হচ্ছে, ফোন কিন্তু একটা, আচ্ছা। এটা হচ্ছে ছবি তোলার জন্য। একটা রেয়ার জিনিস দেখলাম, আপনি একটা ফোনই ব্যবহার করেন, একটা একটা নাম্বার, ফোনই ব্যবহার, একটা একটা নাম্বার। নাম্বার, একটা হ্যাঁ, নাম্বার। এটা খুব রেয়ার, মানে একদম একটা 4-5টা নাম্বার দেখা না যায় না সবার না কাছে। না কিন্তু না, একটা নাম্বার আপনি। আর কি। আর এই তো। আর আগে কিছুদিন কোনো টাকা পয়সা রাখতাম না, এখন কিছু খুচরো টাকা থাকে। আচ্ছা, এই খুব সুন্দর, এই। খুব সুন্দর, খুব ভালো লাগলো। মনে হলো এই ঝাঁপির ভিতরেও আপনাকে আমরা খুঁজে পেলাম একটু অন্যরকম ভাবে। এখানেই আপনি পারফেকশনিস্ট, এখানেই আপনি আপনার হ্যাঁ এবং না, এই দুই কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করে না, আপনি নিয়ন্ত্রণ করেন হ্যাঁ এবং নাকে আপনার জীবনে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এবং সেটার জন্যই কিন্তু একটা সময়ে, তখন টেলিভিশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। 8-10 জন শিল্পী, খুব কম নাটক হয় এবং নাটক করা তখন অনেক আনন্দের ব্যাপার।
কিন্তু যখন মনে হচ্ছে যে নাটকের ধরনগুলো একই রকম হচ্ছে, তখন একজনকে না করলাম যে আমি এটা করবো না, হয়তো ওটা রাগ করার বিষয় চলে আসছে যে ও করবে না এটা। তো সেই জন্যই কিন্তু আমি একটা সময় সিদ্ধান্ত নিয়েছিলাম তার চাইতে ভালো যে 1 বছর করবোই না। না না, খুবই খুবই একদম আপনি নিজের কাছে নিজে আপনি রাজা। আপনার উপরে কোনো কর্তৃত্ব, কোনো মোহ, কোনো কিছুই আপনার উপরে সেই কর্তৃত্ব খাটাতে একজন পারবে না। মানুষের তো মানুষ এইটুকু তো অন্তত পারবে যে ঠিক আছে আমি আমার রাজা। এই ভালো লাগাটুকু নিয়ে আজকে শেষ করতে হচ্ছে আফজাল ভাই। খুব ভালো লাগলো শান্তা, বহুকাল পর দেখা হলো, ভালো জি, লাগলো। Thank you. আর এই মুহূর্তে আপনার ভক্তদের জন্য যদি আপনি কিছু বলতে চান, আপনার অনুরাগীদের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যাস এইটুকুই চাও। আবারও ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমাদের সাথে আপনাদের ভালো লাগা মন্দ লাগাকে শেয়ার করবেন, এবং শেয়ার করার ঠিকানাটা হচ্ছে cityalo.lifeisbeautiful@gmail.com। লিখে পাঠাবেন আপনাদের ভালো লাগা এবং মন্দ লাগাকে, আর খারাপ লাগাগুলোকে ডাস্টবিনে ফেলে রেখে খুব ভালো লাগা নিয়ে খুব ভালোবেসে উচ্চারণ করবেন, সিটি আলো, লাইফ ইজ বিউটিফুল। For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়